আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 47 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তোর নামে অনেকগুলো রেপ কেস চলে আছে, তাই না? রুদ্ধর মুখে হঠাৎ রেপ শব্দটা শুনে সূর্য যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই মুখে কটাক্ষের হাসি ঝুলিয়ে বলে উঠল, শুনলাম তোর বউ নাকি ধর্ষিতা। তা তোর বউয়ের ধর্ষক মনে করছিস নাকি আমাকে? যদি হই তাহলে খতম করে দিবি বুঝি আমাকে? বউ ধর্ষিতা কথাটা শুনে রুদ্ধ অধরে অধর চেপে ধরল। মস্তিষ্ক জুড়ে অগ্নিকাণ্ড শুরু হলো যেন। ইচ্ছে হলো যে মুখে শব্দটা উচ্চারণ করেছে তা এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিতে। জনসম্মুখে এত বড় ভুল করার বান্দা রুদ্ধ নয়। অধর কোণে হাসি ঝুলিয়ে শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, আমার বউয়ের জন্য না হোক, তোর বাকি যে মেয়েদের সর্বনাশ করেছিস তাদের ভাই হয়ে আমি তোর অন্ত ডেকে আনলাম। সাবধানে থাকিস আজগর। আর তোর বাপকেও বলে দিস, পাপের ভার বেশি হয়ে গেছে তোদের উপর। পাপ থেকে মুক্তির সময় বোধহয় এসে গেছে। এই গদির আশা তো ছেড়েই দিস দুজন, এখন আসতে পারিস। সূর্য এবার ক্রোধে জ্বলে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো, শাসিয়ে বলে উঠল, তুইও সাবধানে থাকিস। কখন কোন দিক থেকে কোন ঝড় এসে তোকে আর তোর পরিবারকে উড়িয়ে নিয়ে যায় কে বলতে পারে। আর মিস্টার শেখকেও সাবধানে রাখিস। আসছি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। গলায় ঝুলিয়ে রাখা সানগ্লাস তুলে চোখে পড়ল। দরজা পর্যন্ত এসে পিয়ের হাত থেকে ব্লেজারটা নিয়ে শরীরে জড়িয়ে নিয়ে বড় বড় কদম ফেলে সেখান থেকে ছুটে গেল। পিছু গেল তার পিয়ে। রুদ্ধ রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। উচ্চস্বরে ডেকে উঠল, নাসিম ভেতরে আয়। ডাক পড়তে না পড়তেই নাসিম তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো। এতক্ষণ ছেলেটা দরজার পাশেই দাঁড়িয়েছিল। এসে রাগত স্বরে উচ্চারণ করলো, এটাই তোমার উপর আক্রমণ করেছিল তাই না ভাই? বলো তো এটাকে এখনই শেষ করে দেই। রুদ্ধ চোখ তুলে তাকালো ছোট ভাইয়ের পানে। নাসিমের কথার জবাব না দিয়ে শান্ত স্বরে বলল, আমার শালির সাথে মিটিং ঠিক কর দ্রুত, খুব প্রয়োজন আমার। নাসিম হঠাৎ বুঝে উঠতে পারল না, স্মরণে এলো না যে ভাইয়ের কোনো শালি আছে বলে। রাগ ভুলে কিছুটা অবাক কণ্ঠে বলে উঠল, তোমার শালি কবে পয়দা হলো ভাই? ভাবির বোন আছে বুঝি? যা, সেদিন আঙ্কেলকে বললাম আর একটা মেয়ে পয়দা করতে, ভদ্রলোক এর মাঝেই কাজ সেরে ফেললো। রুদ্ধ চক্ষুদ্বয় ছোট হয়ে এলো। রাগের মাথায় এসব বেহুদা কথা শুনে বিরক্ত হলো। হাতের কাছে থাকা পেপার ওয়েটটা ছুঁড়ে মারল নাসিমের দিকে। নাসিম একটুর জন্য আঘাতের হাত থেকে বাঁচলো। ভাইয়ের পানে অবাক চোখে তাকাতেই রুদ্ধ বিরক্ত কণ্ঠে বলল, আমি প্রিয়তার কথা বলেছি হাদারাম, দ্রুত দেখা করার ব্যবস্থা কর। নাসিমের কাছে এবার যেন সব পরিষ্কার হলো। সে কি সব ভাবছিল। আঘাতটা লাগেনি দেখে স্বস্তির শ্বাস ফেলে হাস্যমুখে বলল, তুমি চাইলে এখনই নিয়ে যেতাম, কিন্তু তোমার আরেক হাদারাম ভাই রুজ তার পিছে পড়ে আছে। গিয়ে দেখো আজ সেখানেই আছে কাজ ফেলে। কিন্তু মেয়েটাকে কিছু বলতেই পারছে না। কি বলো, যাবে এখন? নাসিম হাসি মুখে বললেও রুদ্ধ যেন আরো বিরক্ত হলো। তবে এবারের বিরক্তির কারণ রুনাক সামান্য প্রপোজ করতে পারছে না তার ভাইটা, আর তার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সব অসহ্য ঠেকলো রুদ্ধর নিকট। বিরক্তি নিয়ে বিড়বিড় করে উঠল, এ দুটোর বিয়েতে বড় বাধা আমি হব দেখে নিস, অকাজের ভাই আমার। আর এদিকে মুখটা গুমরা করে ধূপধাপ পা ফেলে পথ চলছে মেয়েটা। গুমরা মুখের একমাত্র কারণ প্রিয় বান্ধবীর ভার্সিটিতে না আসা। সকাল থেকে কতবার কল করেছে, কিন্তু মেয়েটা ফোনই ধরেনি। কোন গুহায় গিয়ে লুকিয়েছিল কে জানে। একবার ফোনটা ধরে তো বলতে পারতো যে আজকে ভার্সিটিতে আসবে না, তাহলে সেও আসতো না। বাড়িতে বসে নাক ডেকে ঘুমাতো। শুধু শুধু একা একা এসে বোর হয়েছে। গুমরা মুখে একটা রিক্সাওয়ালাকে কাছে ডাকলো প্রিয়তা। তবে সেই রিক্সাওয়ালার সামনে আসার পূর্বে একটা গাড়ি এসে প্রিয়তার সামনে ব্রেক কষলো। হঠাৎ এমন হয় প্রিয়তা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। রাগ হলো গাড়ির মালিকের প্রতি। রেগেই উচ্চারণ করলো, দিন দুপুরে গাঁজা খেয়ে গাড়ি চালান নাকি বেয়াদব লোক? চোখ নাই কপালে, একটু হলেই উড়িয়ে দিত। প্রিয়তার বকবকানির মাঝে গাড়ির উইন্ডো খুলে মুখ বের করে উকি দিল রুনাক। হঠাৎ রুনাককে দেখতে পেয়ে চুপ করে গেল প্রিয়তা। রুনাক ভ্রুকুচকে তাকিয়ে বলল, রাগ করা শেষ, তাহলে গাড়িতে ওঠো। এতদিন বাদে রুনাককে সামনে দেখে এমনিতেই প্রিয়তার কথা বন্ধ হয়েছে। বুকের ধুকপুকানি বেড়েছে। তার উপর এই ছেলে আবার তার সাথে যাওয়ার জন্য বলছে কেন? কোথায় নিয়ে যেতে চাইছে বা বলতে চাইছে? এক পা এগিয়ে কিছুটা কাছে দাঁড়ালো। তবে আশেপাশে তাকিয়ে মিনমিন করে বলার চেষ্টা করলো, আমি রিক্সা ডেকেছি, রিক্সায় চলে যাব, আপনি চলে যান। রুনাক বোধহয় জানতো এই মেয়ে এত সহজে তার সাথে যেতে চাইবে না। গলা খাকারি দিয়ে কিছুটা অনুরোধের স্বরে বলে উঠল, তোমাকে কিছু বলার আছে প্রিয়, অল্প সময়ের জন্য এসো প্লিজ, তারপর যেখানে খুশি চলে যেও। সব ঠিক আছে, কিন্তু শেষে এমন করে বলার কি আছে যে যাতে খুশি চলে যেও? কেন নিজে তারপর রেখে আসতে পারবে না বুঝি? তার প্রয়োজনও নেই, সে একাই চলে যেতে পারবে। তবে ছেলেটার কণ্ঠস্বরে অনুরোধ বুঝতে পেরে আর কথা বাড়ালো না প্রিয়তা। চুপচাপ এগিয়ে গিয়ে গাড়ির অন্য পাশে বসে পড়ল। প্রিয়তা কথা শুনেছে দেখে মুখে হাসি ফুটলো রুনাকের। নিজেও চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো নিজেদের গন্তব্যে। গাড়িটা এসে থামলো সেই পার্কের কাছে, যেখানে কিছুদিন আগে এসে তারা ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। প্রিয়তা গাড়ি থেকে নেমে এমন এক পার্কে নিয়ে এসেছে দেখে ভীষণ ভালো লাগলো। হাস্যবদনে এগিয়ে বসলো একটা টেবিলে। রুনাক গাড়িটার সাইড করে রেখে এগিয়ে গিয়ে বসলো প্রিয়তার কাছাকাছি। রুনাককে দেখে প্রিয়তা শুধিয়ে বলল, কি বলবেন বলুন এখন? রুনাক আশেপাশে তাকালো।
পার্ক, তাই মানুষজন ভালোই আছে। সে এখানে কেন এলো? এমন কথা এভাবে জনসম্মুখে বলা যায় বুঝি? কিন্তু বলতে তো হবেই। কেমন জানি ভীতি অনুভব করলো নিজের মাঝে। আচ্ছা, মেয়েটা কি তাকে ইগনোর করে দেবে? সেদিন তো বললোই তাকে পছন্দ নয়, তাহলে এখন এসব বলা কি ঠিক হবে? গলাটা যেন উসখুস করে উঠলো, মুখে উচ্চারণ করে উঠলো, আগে কিছু খাই তারপর বলি। প্রিয়তা স্বাভাবিকভাবে কাঁধ নাচিয়ে প্রত্যুত্তর দিল, আচ্ছা। রুনাক এক দোকানিকে 2 প্লেট ফুচকা অর্ডার দিল। সময় পেরোতেই দোকানি ফুচকা দিয়ে যেতেই প্রিয়তা খাওয়া শুরু করলো। রুনাক তখনও নীরব বসে কেবল মেয়েটার খাওয়া দেখতে ব্যস্ত। রুনাক তার পানে তাকিয়ে আছে বুঝতে পেরে খাওয়া থামিয়ে রুনাকের মুখের দিকে তাকালো। রুনা চেয়ে বলল, খাচ্ছেন না কেন? রুনাক বলল, এই তো খাচ্ছি। বলেও নিজের মুখে একটা ফুচকা ভরল রুনাক। আজ যেন প্রিয়তার খাওয়া দ্রুতই শেষ হয়ে গেল। রুনাক খেলো তবে ধীরে সুস্থে, তারপর বিল মিটালো। সব শেষ হতেই প্রিয়তা পুনরায় বলল, এখন বলুন কি বলবেন? রুনাক এবার আমতা আমতা শুরু করলো। সামান্য একটা কথা বলতে তার এত কেন বাজছে? মানুষ তো কত কথা সহজেই বলে দেয়, তাহলে সে কেন পারছে না? মুখে তো কত বড় বড় লেকচার দেয়। বলার চেষ্টা করলো, আমি মানে। প্রিয়তা বলল, কি আসলে মানে শুরু করেছেন? যা বলার দ্রুত বলুন, না হলে আমি যাচ্ছি। প্রিয়তার চড়া কণ্ঠের বাক্য শুনে রুনাক যেন আরো ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে বলল, কিছু না। ভারী অদ্ভুত তো, কিছু বলবো বলে নিয়ে এসে এখন বলছে কিছু না। প্রিয়তা নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো, মুখে বলল, ঠিক আছে আসছি তাহলে। বলে হাঁটা শুরু করলো মেয়েটা। রুনাকের যেন সম্বিত ফিরল, এমন করে প্রিয়তার পেছনে দ্রুত পায়ে হাঁটা দিল। প্রিয়তা গাড়ি পর্যন্ত হেঁটে আসতে রুনাক এসে প্রিয়তার একটা হাত আঁকড়ে ধরলো। এমন করায় প্রিয়তার পা যেন সেখানেই জমে গেল। স্থির দাঁড়িয়ে পিছু ঘুরে নিজের ধরা হাতের উপর রাখা রুনাকের হাতের পানে তাকালো। বুকের ভেতরের ধুকপুক শব্দটা যেন দ্বিগুণ বেড়ে গেল। নিজের অস্থিরতা চাপা রেখে চোখ না তুলেই বলল, প্রিয়তা কিছু বলবেন? রুনাক ধরে রাখা হাতটার পানে একবার তাকিয়ে মেয়েটার নমনীত মুখের পানে তাকালো মুগ্ধতা নিয়ে। জোরে একটা শ্বাস নিয়ে নিজের মাঝে শক্তি জুগিয়ে কোনো ভনিতা না করেই বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি প্রিয়, বিয়ে করবে আমায়? প্রিয়তার শরীর যেন ঝাঁকি দিয়ে উঠল। যে বয়সে দুজনের মেলামেশা বন্ধ করে দিয়েছিল, আজ তাই সত্যি হলো। এমন সে মোটেও চায়নি। এমন সম্পর্ক সে কি করে গড়বে? হাতটা নাড়াচাড়া করলো। রুনাক বুঝতে পেরে ছেড়ে দিল। প্রিয়তা শুকনো একটা ঢুকগেলি নিয়ে চোখ তুলে তাকালো রুনাকের মুখের দিকে। কিছুটা তেজ নিয়ে বলে উঠল, আমি বলেছিলাম তো আপনাকে আমার পছন্দ নয়, তারপর কেন বলছেন এমন কথা? রুনাক এই ভয়েই পাচ্ছিল। ভাইয়ের কথায় যা একটু সাহস পেয়েছিল তাও যেন ভাঙতে বসলো। জিভ দ্বারা অদর ভিজিয়ে করুণ স্বরে জানতে চাইলো, আমাকে পছন্দ না করার কারণ কি? শুধুই আমি কালো বলে? গায়ের রং তো উপরওয়ালার দান, এতে আমি কি করতে পারি বলো? প্রিয়তা এই পর্যায়ে তাচ্ছিল্য হাসলো। কটাক্ষ করে শক্ত কণ্ঠে বলে উঠল, সবাইকে কি আপনার মতো ছোট মনের মনে হয় মিস্টার রুনাক কাদের? রুনাক এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কি বললো মেয়েটা? তার ছোট মন? হঠাৎ করে রুনাকের যেন রাগ হলো। রেগে বলল, কি বলছো বুঝে বলছো মেয়ে? ছোট মনের কি দেখেছো তুমি? প্রিয়তার হাসি আরো প্রসারিত হলো, কিন্তু চোখ দুটো হঠাৎ করে টলমলে হয়ে গেল। আকস্মাৎ রুনাকের উদ্দেশ্যে বলল, যদি আমি আদ্রিজার জায়গায় থাকতাম, যদি আমি ধর্ষিতা হতাম, তাহলে আমাকে ভালোবাসতেন? তখনও বিয়ে করতে চাইতেন আমাকে? মেয়েটার প্রশ্ন আর চোখের পানি রুনাকের ভিত নাড়িয়ে দিল। পা টলে উঠলো ছেলেটার। আশেপাশে দু একজন বোধহয় কথাটা শুনলো, তাকিয়ে রইল প্রিয়তার পানে। রুনাক চোখ ঘুরিয়ে আশেপাশে দেখলো। বুকের ভেতরে রক্ত যেন টকবক করে ছুটলো। কখনো ভাবেনি এমন এক প্রশ্নের সম্মুখীন সে কখনো হবে। কি জবাব দেওয়া উচিত তার? কখনো তো এমনটা কল্পনা করেনি সে। রুনাক তখনও নিশ্চুপ দেখে প্রিয়তা নিজের চোখের পানি মুছে নিল। কঠোর স্বরে বলল, এটাই কারণ ছিল আমার বান্ধবীকে রিজেক্ট করার, তাই না? আপনি এখনো জবাব দিতে পারলেন না, আর এটাই আপনার ছোট মনের পরিচয়। জানি আমাকেও বিয়ে করতেন না। রুনাক ঠিক কেমন রিয়াক্ট করবে বুঝে পেল না। মেয়েটার চোখের পানি দেখে তার ভেতরে পড়ছে, আবার কথা শুনে কেমন রাগ হচ্ছে। রুনাক কিছুটা বিরক্তিকর স্বরে বলল, কিসের সাথে কিসের তুলনা করছো প্রিয়? যা হয়ে গেছে তা নিয়ে পড়ে আছো কেন? সামান্য একটা বিষয় ভুলে যাও না। প্রিয়তা বলল, সামান্য বিষয়? একটা মেয়ের মুখের উপরে বলে দেন সে ধর্ষিতা বলে তাকে বিয়ে করবেন না, এটা আপনার কাছে সামান্য মনে হয়? তখন সেই মেয়েটার মনের অবস্থা ঠিক কেমন হয় তা আপনি জানেন? জানেন না, কারণ আপনি এক দাম্ভিক পুরুষ যে অন্যদের মনে চলা ভাবনাকেই প্রাধান্য দেন না। কথার পিঠে প্রিয়তার কঠোর বাক্যগুলো শুনে রুনাক পুনরায় চুপ হয়ে গেল। প্রিয়তা চেষ্টা করলো নিজের চোখকে আটকাতে, কিন্তু ব্যর্থ হলো। পুরনো কথা মনে পড়ায় বারবার চোখ ভিজে উঠল। নাক টেনে প্রিয়তা পুনরায় বলে উঠল, আদ্রিজা হয়তো আপনাদের কিছুই বলেনি, কিন্তু আমি বলছি, ওর সাথে হওয়া এই জঘন্যতম ঘটনার জন্য আমি দায়ী। যা কিছু ঘটেছিল, মেয়েটা যা কিছু সহ্য করেছে, সব আমার জন্য। রুনাক আশ্চর্য হলো, মেয়েটা কি সব বলে চলেছে? তার ভাবির ধর্ষণ হওয়ার পিছনে এই মেয়ে কি করে দায়ী হতে পারে? অবাক স্বরে বলল, এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার?
প্রিয়তা আশেপাশের মানুষগুলোর দিকে ধ্যান দিল না, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে শান্ত স্বরে বলার চেষ্টা করলো, যা বলছি জেনে বুঝেই বলছি। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে আমার জন্যই ঘটেছিল সব। আর এটা সত্যি হয়ে থাকলে সেদিন আদ্রিজার জায়গায় আমার থাকার কথা ছিল। ওকে দেখে যেমন মানুষ ঘৃণা নিয়ে উচ্চারণ করে ধর্ষিতা শব্দটা, ওটা এখন আমার জন্য উচ্চারণ হওয়ার কথা ছিল। জানি না কেন আল্লাহ আমার ভাগ্যে খারাপটুকু ওই মেয়েটার কপালে লিখে দিয়েছে। বেচারি অনেক সহ্য করেছে, কিন্তু আপনি কি করেছিলেন? রুনাকের মুখ ফেটে শব্দ বের হলো না, উচ্চারণ করার সাহস হলো না, শ্বাস বেড়ে গেল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল, কেমন যেন নিজের মাঝে অপরাধবোধ হচ্ছে। প্রিয়তা আলতো হাসলো, ব্যথাতুর হাসি, তবে হঠাৎ সামান্য উঁচু হয়ে মুখটা রুনাকের কানের কাছে নিয়ে গেল, খুশি মনে ফিসফিস করে বলল, আর তার থেকে বড় সত্যি কি জানেন? আমার বান্ধবী কোনো ধর্ষিতা নয়, পারেনি পশুগুলো সেদিন ওর সতীত্ব কেড়ে নিতে। এতটুকু বলে সরে এলো প্রিয়তা, পুনরায় মুখে ব্যথা ফুটিয়ে বলল, কিন্তু দুর্ভাগ্য, এই সমাজের মানুষগুলো ওকে সবার কাছে ধর্ষিতা বানিয়ে দিল। এই আপনার মতো কিছু পুরুষের লালসা মেয়েটার জীবন জাহান্নাম বানিয়ে দিল। অপরাধ করলো আপনার মতো কিছু ভদ্র পুরুষ, কিন্তু শাস্তি পেতে হলো ওই মেয়েটাকে। তো ধন্যবাদ সবাইকে। তো এই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।